শেখ হাসিনা ভারতের আনুকূল্য এবং ক্ষমতায় টিকে থাকতে দেশটির উত্তর পূর্বাংশের সঙ্গে রেল, নৌ ও ইন্টারনেট সংযোগ দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। একতরফা সংযোগ দেওয়ার মাধ্যমে হাসিনা বাংলাদেশকে ভারতের তাবেদার রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিলেন। সম্প্রতি আউটস্টেট প্রাইম মিনিস্টার শেখ হাসিনা অফার্ড রেল লিঙ্ক, রোডস, পোর্টস, ইন্টারনেট অ্যান্ড পাওয়ার কানেকশন টু ইন্ডিয়াস নর্থ ইস্টার্ন স্টেটস শিরোনামে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গ্লোবাল ডিফেন্স কর্প। এ প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। ভারত এশিয়ার তুলনামূলক ক্ষমতাধর একটি রাষ্ট্র এবং বাংলাদেশের নিকটতম প্রতিবেশী, যার কারণে ভারতের সঙ্গে সম্পর্ক রাখতে নিজের সবকিছুই উজাড় করে দিয়েছেন শেখ হাসিনা। তবে ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের উন্নতির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ কারণ ছিল ক্ষমতায় টিকে থাকা। রেল, রাস্তা, বন্দর, বিদ্যুৎ ইত্যাদি খাতে নির্দ্বিধায় সাহায্য করেছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমনটাই দাবি গ্লোবাল ডিফেন্স কর্পের। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং শেখ হাসিনা ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে আখাউড়া আগরতলা আন্তঃসীমান্ত রেল সংযোগ, খুলনা মোংলা বন্দর রেললাইন এবং মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্টের ইউনিট 2 প্রকল্প উদ্বোধন করেছিলেন। এসব প্রকল্পে বাংলাদেশের চেয়ে ভারতের স্বার্থই বেশি রক্ষিত হয়েছে, যার মাধ্যমে বাংলাদেশকে ভারতের পাপেট স্টেট বা পুতুল রাষ্ট্রে বা অধীন রাষ্ট্রে পরিণত করা হয়েছিল, ঠিক যেভাবে রাশিয়া বেলারুশের সঙ্গে করেছে। বেলারুশ একটি রাষ্ট্র হলেও রাশিয়ার অধীনস্থ রাষ্ট্র হিসেবেই পরিচিত। এদিকে আখাউড়া আগরতলার আন্তঃরেল সীমান্ত প্রথমবারের মতো ভারতের উত্তর পূর্বাঞ্চলকে বাংলাদেশের সঙ্গে রেলপথে যুক্ত করবে বলে জানানো হয়। বলা হয়, ভালো সংযোগের সুবিধা ও পর্যটন বাড়বে এতে। তবে এর পেছনে মূল উদ্দেশ্য ছিল সেভেন সিস্টার্সকে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে সরাসরি যুক্ত করা। বাংলাদেশ থেকে ত্রিপুরাকে যুক্ত করার মূল লাইনটিতে অবাক করার বিষয় হচ্ছে, এই প্রকল্পের আওতায় বাংলাদেশের 6.78 কিলোমিটারের ডুয়েল গেজ লাইন বসানো হয়। আর এই লাইনটি বসানো হয় একমাত্র বাংলাদেশের মধ্য দিয়ে ভারতের ট্রেন চলাচলের সুবিধার্থে, যেখানে বাংলাদেশ সরকার ডুয়েল গেজ ট্রেনের জন্য নিজের থেকে অর্থ প্রদান করবে বলে জানানো হয় প্রতিবেদনে। এতে আরও বলা হয়, প্রায় $10 বিলিয়ন অনুদান এবং উচ্চ সুদে ঋণসহ বাংলাদেশকে একটি ঋণের ফাঁদ এবং তাবেদার অধস্তন রাষ্ট্রে পরিণত করা নিশ্চিত করতেই এই মেগা প্রকল্প নেওয়া হয়েছিল। ওই উদ্বোধনী অনুষ্ঠানের ভাষণে মোদি জোর দিয়ে বলেছিলেন, ভারত নিজের আকাঙ্ক্ষা পূরণ নিশ্চিত করতেই বেশি জোর দিয়ে থাকে। অন্যদিকে শেখ হাসিনা উল্লেখ করেছিলেন যে এই সহযোগিতা ভারতের উত্তর পূর্বাঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করেছে। তবে বাংলাদেশ কি পেয়েছে বা ভবিষ্যতে কি পাবে সে বিষয়ে তিনি কিছুই জানাননি। গ্লোবাল ডিফেন্স কর্প বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থার একটি চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। তারা জানায়, বাংলাদেশের সব ধরনের আন্তর্জাতিক অর্থ পরিশোধ ভারতের পেমেন্ট গেটওয়ের মাধ্যমে করা হয়। এর ফলে বাংলাদেশি ব্যাংকগুলো ভারতের উপর নির্ভরশীল হয়ে পড়ে। যে লোকটার বিরুদ্ধে প্রতিদিন বাজে কথা বলে, সেই লোকটার নাম শেখ মুজিবুর রহমান। তার সম্পর্কে বাজে কথা বলে মুজিববাদকে লাথি দিয়ে ফালাইয়া দিমু। আমাদের বংশধর, আমাদের ছেলে মেয়ে, আমাদের নাতি নাতনি সবাই যেন একটি সুন্দর বাংলাদেশ পায়, সেই প্রয়াসেই কিন্তু শহীদ তাজউদ্দিন আহমেদের ছেলে এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ 55 বছর বয়সে বাগদান সম্পন্ন করেছেন। 29 ডিসেম্বর একটি ফিটনেস সেন্টারে বিশেষ মুহূর্তে আংটি বদল করেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায়, সোহেল তাজ হাঁটু গেড়ে কনের হাতে আংটি পরিয়ে দিচ্ছেন। ঘটনাটি ঘিরে উপস্থিত সবাই উচ্ছ্বাস প্রকাশ করেন এবং হাততালি দিয়ে মুহূর্তটি উদযাপন করেন। জানা গেছে, কনে আয়রন গার্ল খ্যাত শিমু। তিনি সোহেল তাজের ইন্সপায়ার ফিটনেস সেন্টারের ট্রেইনার। ফিটনেস নিয়ে দীর্ঘদিন কাজ করে আসা সোহেল তাজের জীবনের সঙ্গে এই বিশেষ অধ্যায়ও জড়িয়ে গেল ইন্সপায়ার ফিটনেস সেন্টারের স্মৃতিতে। বাপ্পি খান, SATV ডিজিটাল। ভাইয়া সবসময় আমার সাথে
খেলতো, খাবার খেতাম একসাথে, রাত্রে ঘুমাতাম একসাথে। এখন মায়ের কথা মনে পড়ে। হৃদয়ে ক্ষত, ক্ষোভ আর নিষ্কলুষ স্বদেশ গড়ার ব্রত নিয়ে হুইল চেয়ার করে স্মৃতির মিনারে জড়ো হয়েছে নতুন বাংলাদেশের পা হারানো, পঙ্গুত্ব বরণ করা, দৃষ্টিহারা আহত যোদ্ধারা। শুধু যুদ্ধাহতরাই নয়, একটি স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে যারা জীবন বিসর্জন দিয়েছেন, সেই আবু সাইদের উত্তরসূরি শহীদ পরিবারের সদস্যরা এসেছিল শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটিতে। দেশে অনেক কর্মকাণ্ড ঘটিয়েছে, যদি সাধারণ বিষয় ফাঁসি হয়ে থাকে তাহলে এইসব জানা অজানা কর্মকাণ্ডের জন্য খুনি হাসিনাকে 100 বার ফাঁসি দড়িতে ঝুলানো উচিত। এই দ্রোহের মিনার যে সময়ে জুলাই বিপ্লবে অংশ নেয়া ছাত্র জনতার উচ্ছ্বাসে কানায় কানায় পূর্ণ, তখন গণ অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারদের দাবি দ্রুত সময়ে গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচার নিশ্চিত। বিচার কি ফাঁসি চাই? বিচার করলে তো এই ঋণ শোধ হবে না। কত মায়ের, 2000 মায়ের বুক খালি। নতুন বাংলাদেশে একটা চাওয়া, হাসিনা যেন তাড়াতাড়ি বিচার হয়, এটা আমাদের চাওয়া। এই স্বৈরাচারের একটা ফয়সালা হওয়া পর্যন্ত, না হওয়া পর্যন্ত আমরা ঘরে উঠব না। বিচার নিশ্চিতের সাথে প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশনের মধ্যে দিয়েই গণ অভ্যুত্থানের প্রকৃত আকাঙ্ক্ষা বাস্তবায়ন সম্ভব হবে বলে মনে করছেন আহত ও শহীদ পরিবারের সদস্যরা। পাশাপাশি গণ অভ্যুত্থানে অংশ নেয়া সকল যোদ্ধাদের বিপ্লবী হিসেবে স্বীকৃতির দাবি তাদের। এখানে আসছি যাতে আমাদের বিপ্লবী ঘোষণা দিয়ে থাকে, এটা শোনার জন্য আমি রংপুর থেকে আসছি। এ পর্যন্ত গুলি চোখে একটা আসে, ডান চোখে আমি দেখতে পারি না। যারা যুদ্ধে অংশগ্রহণ করেছে তারা সহ যারা আহত হয়েছে সবাইকে আমি একটি দাবি জানাবো, বিপ্লবী যোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য। আমাদের এই সন্তানদেরকে যেন রাষ্ট্রীয়ভাবে শহীদের মর্যাদা দেওয়া হয়। বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণ না হওয়া পর্যন্ত জীবন বাজি রেখে রাজপথে লড়াই চালিয়ে যাবার প্রত্যয় ব্যক্ত করেন সমাবেশে যোগ দেয়া বিপ্লবীরা। শহীদ মিনার চত্বরে জাতীয় ঐক্যের ক্ষতি হয় এমন যে কোনো কাজ থেকে বিরত থাকতে সবাইকে আহ্বান জানালেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। আর জুলাই বিপ্লবে পরিকল্পনার টেবিল ও রাজপথে সহযোদ্ধার ভূমিকায় থাকা ছাত্র শিবিরকে দেশ গঠনেও সহযোগী চান সার্জিস আলম। ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে ফ্যাসিবাদ পুরোপুরি নির্মূলের কথাও বলেন তারা। অরুণ গফুরের রিপোর্ট। নেতৃত্ব নির্বাচন ও নতুন বছরের দিক নির্দেশনার জন্য প্রতি বছর সদস্য সম্মেলন করলেও ফ্যাসিবাদী শাসনে প্রকাশ্যে এ সম্মেলন করতে পারেনি ইসলামী ছাত্র শিবির। 15 বছর পর সোহরাওয়ার্দী উদ্যানে সদস্য সম্মেলনে তাই ছিল উৎসবের আমেজ। সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য দেন দেশি বিদেশি ছাত্র সংগঠনের নেতারা। জুলাই বিপ্লবের মাধ্যমে সব ধরনের ট্যাগিং এর রাজনীতির কবর রচিত হয়েছে বলে উল্লেখ করেন রাজনৈতিক নেতারা। তারা মূলত রাজনৈতিক উদ্দেশ্যে এই শিবিরের নামে বিভিন্ন অপবাদ দিয়েছে। আজ পর্যন্ত শিবিরের কোন নেতা কর্মীকে একটা বিলেট দিয়েও গ্রেফতার করতে পারেনি আমরা দেখেছি। যে শিবির করার কারণে কোন ব্যক্তিকে সাব হিউম্যান করে দেওয়া, উন্মানুষ করে দেওয়া, তার মৌলিক মানবাধিকারকে নাই করে দেওয়ার যে সংস্কৃতি আওয়ামী লীগ তৈরি করেছিল, সেই সংস্কৃতিকে চলতে দেওয়া যায় না। নতুন অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের অভিযান সরকারকে শেখ হাসিনা নিশ্চিহ্ন করতে চেয়েছিল বলে মন্তব্য করেন সার্জিস আলম। এই অভ্যুত্থানের হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে এমনকি পরিকল্পনার টেবিলে একসাথে বসে যেভাবে আমাদের কাজগুলো করেছি, আগামীর বাংলাদেশ গঠনে দেশের স্বার্থকে সবার আগে রেখে আমরা একইভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব। ক্ষমতার ভিতরে ও বাইরে সব অবস্থায় আওয়ামী লীগ হত্যার রাজনীতি করে বলে মন্তব্য করে। আগামী 15 জানুয়ারির মধ্যে সরকারকে গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশ করার দাবি জানালেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। এই সময়ের মধ্যে ঘোষণাপত্র দেয়া না হলে আবারও রাজপথে আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি উচ্চারণ করেন ছাত্রবৃন্দ। কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটিতে গণহত্যার প্রধান অভিযুক্ত শেখ হাসিনাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবিও জানান তারা। ইশতিয়াক ইমনের প্রতিবেদন।
কথা ছিল বছরের শেষ দিনে আন্দোলনে অংশ নেয়া বৈষম্য বিরোধী শিক্ষার্থী ও নাগরিক কমিটি শহীদ মিনারে ঘোষণা করবে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র। কিন্তু আগের দিন রাতে সরকারের পক্ষ থেকে বলা হয় সরকারি সব পক্ষের সাথে আলোচনার ভিত্তিতে একটি ঘোষণাপত্র তৈরি করবে। তাতেই বদলে যায় দৃশ্যপট। মধ্যরাতে ঘোষণাপত্রের কর্মসূচি বদলে যায় মার্চ ফর ইউনিটিতে। সেই ধারাবাহিকতায় দুপুরের পর থেকে শহীদ মিনারে জড়ো হতে থাকেন রাজধানী সহ সারা দেশ থেকে আন্দোলনকারীরা। গণপরিষদ নির্বাচনে যারা জয়ী হবে তারা একই সাথে সংবিধান বিষয়ে সিদ্ধান্ত নেবে, নতুন সংবিধান প্রণয়ন করবে। সেই সংবিধান আলেমদেরকে জঙ্গি বানিয়েছে, সেই সংবিধান বাংলাদেশে থাকতে পারে না। অভ্যুত্থানের পর গণহত্যায় জড়িতদের দেশ ছাড়ার সুযোগ করে দেওয়ার সমালোচনার পাশাপাশি দ্রব্যমূল্য সহ বিভিন্ন ক্ষেত্রে শৃঙ্খলা না ফেরার সমালোচনা করেন তারা। পরিস্থিতিকে স্বাভাবিক করতে হবে। কোন বিপ্লবীর গায়ে যদি আক্রমণ করা হয় এই সরকারকে তার দায়ভার নিতে হবে। সরকারের পক্ষে জুলাই আন্দোলনের ঘোষণাপত্র তৈরির সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে 15 জানুয়ারির মধ্যে তা ঘোষণার দাবি করেন বক্তারা। আওয়ামী লীগকে সন্ত্রাসী দল আখ্যায়িত করে জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, তারা ক্ষমতায় থাকলেও মানুষ হত্যা করে, ক্ষমতা না থাকলেও হত্যা করে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী ছাত্র শিবিরের সদস্য সম্মেলনে অংশ নিয়ে তিনি কথা বলেন। এদিকে সম্মেলনে ছাত্র শিবিরের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। বিস্তারিত মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে। 2009 সালের পর এটি প্রকাশ্যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের দল ও ছাত্র সংগঠনের প্রতিনিধি চেতনার নামে যা কিছু করা হয়েছে। ফেসিবাদ বিরোধী আন্দোলনের ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বলেন, ফেসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম সহযোদ্ধা পরামর্শ শিবির যোদ্ধা গুরুত্বপূর্ণ পদক্ষেপে পরামর্শ এই অভ্যুত্থানের রাজপথে থাকা, পরামর্শ দেওয়া, গুরুত্বপূর্ণ পদক্ষেপে সহযোদ্ধার মতো ভূমিকায় থাকার কাজগুলো করেছিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। ছাত্র শিবিরকে দেশের জন্য আরো বেশি কাজ করার আহ্বান জানিয়ে জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, কারা দখলদার আয়নায় মুখ দেখলেই বোঝা যাবে। কোন ধরনের ষড়যন্ত্র sehr schöne Kulisse überall der russischen Nord ist medial, also hier aufgebaut für militärischen Einheiten, die Parade hier was ein Ziele für die Presse weltweit es kann rund 100.000 Sonnenempfang auf einmal hier finden ganz große Festlichkeiten statt und hier auf der Seite ist eine schöne Kulisse und wie es ist.
বাংলাদেশ থাকবে না বাংলাদেশ। বাংলাদেশ নিয়ে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিতভাবে সংবাদ উপস্থাপনা করা, ময়ূক রঞ্জনের বাড়ি ভেঙে পাবলিক টয়লেট বানানোর দাবি পশ্চিমবঙ্গের কৃষকদের। বাংলাদেশকে আমেরিকা বানাবেন, নাচুন আপনারা, ভাত দে গরম ভাত দে, এই স্লোগান বোধহয় আবার বাংলাদেশ। বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে দর্শক মহলের নজরে এসেছেন ভারতীয় টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলার সাংবাদিক ময়ূক রঞ্জন ঘোষ। অনেক দর্শক তার উচ্চ কণ্ঠ এবং অঙ্গভঙ্গিকে মলম বিক্রেতা এবং জোকারের সঙ্গেও তুলনা করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার উপস্থাপনাকে অতিরঞ্জিত এবং নাটকীয় বলে সমালোচনাও হয় অহরহ। চিনি, কাজু, বাদাম এটা সেটাতে তৈরি করা। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এসেছে, সম্প্রতি বাংলাদেশে পেঁয়াজ ও আলু রপ্তানি কমে যাওয়ায় পশ্চিমবঙ্গের কৃষকদের দুর্দশা চরমে। মাত্র 2.5 থেকে 3 টাকায় পেঁয়াজ বিক্রি করতে বাধ্য হচ্ছেন সেখানকার কৃষকরা। কৃষকের আত্মহত্যা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। 2.5 টাকা 3 টাকা করে তারা ফসলের দাম পাচ্ছে। উত্তেজিত কৃষকরা রিপাবলিক টেলিভিশনের সাংবাদিক ময়ূক রঞ্জনের বাড়িও ঘেরাও করেন। তাদের অভিযোগ, ময়ূক বাংলাদেশ এবং ভারতের সম্পর্কে ফাটল ধরিয়েছেন। পাশাপাশি রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারীকেও তুলোধনো করেছেন। মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে সংকট বাড়িয়ে দেয় তাদের দায়ী করেছেন কৃষকরা। ওদের আলু পেঁয়াজ কি করে খায় আমরা সেটা দেখিয়ে দেব। কৃষকরা অভিযোগ করেছেন তাদের কষ্টার্জিত পণ্য রপ্তানিতে সুযোগ বন্ধ করে দিয়ে তাদের পথে বসানো হয়েছে। এখন এই পেঁয়াজ ও আলু শুভেন্দু অধিকারী আর রিপাবলিক টেলিভিশনের ময়ূক রঞ্জনকেই কিনতে হবে। কৃষকরা ময়ূকের বাড়ি ভেঙে পাবলিক টয়লেট বানানোর দাবি করেন। অন্য সংবাদ মাধ্যম মিনমিনে চ্যানেল এগুলো দেখাবে না। যে ছবিগুলো আমরা দেখাবো সেই ছবিগুলো আপনাকে দেখতে হবে, জানতে হবে, বলতে হবে। ভারতের পশ্চিমবঙ্গের সাংবাদিক ময়ূক রঞ্জন ঘোষ তার সংবাদ উপস্থাপনার ধরন নিয়ে শুধু বাংলাদেশেই নয়, ভারতেও তিনি বিতর্ক সৃষ্টি করেন। যদিও অনেকে মনে করেন এটি কেবলমাত্র টিআরপি বাড়ানোর কৌশল। ছবিগুলো আপনারা দেখতে পারেন, এই অসভ্যতামির ছবি এই মুহূর্তে যেটা টক 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 করে কাঁপছে, ওরে বাবা রে বাবা। তবে অনেক সাংবাদিকই ময়ূক রঞ্জনের এমন কর্মকাণ্ডকে সাংবাদিকতার সঠিক ধারা মনে করে না। তাদের দাবি, ময়ূক সাংবাদিকতার সম্মান ক্ষুণ্ণ করছেন। সেই সরকারি এই মুহূর্তে থাকুক, এই মুহূর্তে ফিরে আসুক। নিউজ ডেস্ক। আমরা স্পষ্ট ভাষায় বলি যে 71-এর মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল ইনশাআল্লাহ বলে, যে 71-এর মুক্তিযুদ্ধ ছিল আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস স্থাপনের মধ্য দিয়ে, যে 71-এর মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন তৈরি না করার কমিটমেন্ট আর অঙ্গীকারের মধ্য দিয়ে, সেই 71-এর মুক্তিযুদ্ধের পর 72 সাল থেকে আমার বাংলাদেশকে ইসলাম শূন্য করবার পায়তারা হয়েছিল। এই ছিল বাংলাদেশের দুর্ভাগ্যজনক ইতিহাস। আমি আজকের ছাত্র জনতাকে লক্ষ্য করে বলতে চাই, তোমাদেরকে সোচ্চার থাকতে হবে। আবার 2024 সালের বিজয়কে যেন কেউ ছিনতাই করতে না পারে। 2024 সালের জুলাই বিপ্লবের এক অনন্যতা, একটি অনন্য বৈশিষ্ট্য ছিল, অভূতপূর্ব ঐক্য সূচিত হয়েছিল। এই ঐক্য ছিল, স্কুল থেকে আমার ছেলেরা বেরিয়ে এসেছে, কলেজ থেকে আমার সন্তানেরা বেরিয়ে আসলো, ইউনিভার্সিটি গুলো থেকে আমাদের ভাইয়েরা বেরিয়ে আসলো, আর সকল মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা থেকে লক্ষ ছাত্র জনতা রাজপথে দাঁড়িয়ে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত হাতে হাত রেখে তারা মানববন্ধন তৈরি করলো। আমরা দেখেছি জুলাই বিপ্লবের বৈশিষ্ট্য, রাজপথে উত্তাল মিছিল চলছে, সংগ্রাম চলছে, বুলেট আর বারুদের ঝাঁজে রাজপথগুলো ঝাঁঝরা হয়ে যাচ্ছে। যখনই আজানের সময় হলো, স্লোগান উন্মুখ আমার সন্তানেরা রাজপথের উন্মুক্ত আকাশে দাঁড়িয়ে আল্লাহু আকবারের ধ্বনিতে, আজানের ধ্বনিতে বাংলার আকাশকে মুখরিত করে তুলল। এরপরে কোথাও কলেজের ছাত্র, কোথাও ইউনিভার্সিটির ছাত্র, কোথাও মাদ্রাসার ছাত্র ইমামতিতে দাঁড়িয়ে শত সহস্র ছাত্রদেরকে নিয়ে রাজপথে তারা নামাজ আদায় করলো। রাজপথের পিচ ধরা পথকে যায় নামাজ বানিয়ে আল্লাহর দরবারে সিজদায় লুটিয়ে পড়লো। নামাজের পরে দুহাতের ফরিয়াদের দুহাত তুলে আল্লাহর দরবারে সাহায্য প্রার্থনা করলো। চোখের অশ্রুর নজরানা দিয়ে আল্লাহর কাছ থেকে তারা সাহায্য কামনা করলো। আমার আল্লাহ সাহায্য করেছেন কি করেননি? 5ই আগস্ট আমরা দেখলাম স্বৈরাচারী শেখ হাসিনার সমস্ত খুনি বাহিনী তাকে রক্ষা করবার জন্য এদেশের ছাত্র জনতার বুকের দিকে হাজারো বুলেট তাক করে আছে। আমার ছাত্র জনতা বলল, জীবন দেব,
বাংলাদেশে জায়গা হবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি বলতে চাই এই ঐক্য স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্রদের এই অভূতপূর্ব ঐক্য এটাই ছিল শেখ হাসিনার বিরুদ্ধে আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত সাহায্যের মাধ্যমে বিজয়ের সর্বশ্রেষ্ঠ হাতিয়ার। এটাকে কোনোভাবেই নস্যাৎ করতে দেওয়া যাবে না। বাংলাদেশের শত্রুরা আজ আবার বাংলা দর্শক, নয়া দিগন্তের ফেসবুক লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে যুক্ত হয়েছে আমি মোহাম্মদ লোটাস আহমেদ। এর মধ্যে আমরা অবস্থান করছি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। এখানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তাদের কেন্দ্রীয় সদস্য সম্মেলনের আয়োজন করেছে। আজকে সকাল 8টা নাগাদ কিন্তু এই সোহরাওয়ার্দী উদ্যানে যে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন সেটির উদ্বোধন করা হয়। উদ্বোধনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্র শিবিরের সভাপতি মঞ্জুরুল ইসলাম। তার বক্তব্যের পরেই কিন্তু অনুষ্ঠান অভিযোগ সংশ্লিষ্ট জনাব মোহাম্মদ মুশাররফ হোসেন ভূঁইয়া, সাবেক সচিব, সেতু বিভাগ ও নির্বাহী পরিচালক, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ; কাজী মোহাম্মদ ফেরদাউস, সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী, নদী শাসন, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ; জনাব মোহাম্মদ রিয়াজ আহমেদ জাবের, নির্বাহী প্রকৌশলী, সড়ক ও জনপথ অধিদপ্তর; জনাব মোহাম্মদ মুস্তফা, উপব্যবস্থাপনা পরিচালক, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড প্ল্যানিং কনসালটেন্ট লিমিটেড, ঢাকা; জনাব মোহাম্মদ ইসমাইল, ফর্মার ডিরেক্টর, ইন্টারন্যাশনাল প্রজেক্ট ডিভিশন, এসএনসি লাভালিন ইন্টারন্যাশনাল ইনকর্পোরেশন; মিস্টার রমেশ শাহ, ফর্মার ভাইস প্রেসিডেন্ট, ইন্টারন্যাশনাল প্রজেক্ট ডিভিশন, এসএনসি লাভালিন ইন্টারন্যাশনাল; এবং মিস্টার কেবিন ওয়ালেস, এসএনসি লাভালিন ইন্টারন্যাশনাল, একে অপরকে আর্থিকভাবে লাভবান করার উদ্দেশ্যে অপরাধমূলক অসদাচরণ ও বিধিবিধান লঙ্ঘন করে ঘুষ লেনদেনের ষড়যন্ত্রমূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে পদ্মা সেতু প্রকল্পের নির্মাণ কাজে পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের নির্মাণ তদারকি পরামর্শক নিয়োগ সংক্রান্ত দরপত্রের অন্যতম দরদাতা এসএনসি লাভালিন ইন্টারন্যাশনালকে কার্যাদেশ পাইয়ে দেওয়ার ব্যবস্থা করার অভিপ্রায়ে অপরাধমূলক ষড়যন্ত্র করায় তাদের বিরুদ্ধে দণ্ডবিধির 161 ধারা সহ 1947 সনের দুর্নীতি প্রতিরোধ আইনের 5-2 ধারায় অপরাধ সংগঠনের ষড়যন্ত্রের দায়ে দণ্ডবিধির 120 ধারায় বনানী থানায় মামলা নম্বর 19 তারিখ 17/12/2012 খ্রিস্টাব্দ রুজু করা হয়। উক্ত মামলার তদন্ত শেষে 17 সেপ্টেম্বর 2014 খ্রিস্টাব্দ তারিখে বিজ্ঞ আদালতে এফআরটি দাখিল করা হয়। ইতোমধ্যে আলোচ্য মামলা সংক্রান্তে গণমাধ্যমে সাম্প্রতিককালে বেশ কিছু তথ্যাদি উঠে এসেছে এবং নতুন তথ্যাদি প্রাপ্তির পরিপ্রেক্ষিতে আলোচ্য মামলাটি বিস্তারিত পর্যালোচনা করা হয়েছে এবং পর্যালোচনা শেষে উক্ত মামলা অধিকতর তদন্তের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। জনাব তারেক আহমেদ সিদ্দিকী, সাবেক প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা; জনাব মুহিবুল হক, সাবেক সিনিয়র সচিব; জনাব জনেন্দ্র নাথ সরকার, সাবেক যুগ্ম সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়; জনাব এম মফিদুর রহমান, সাবেক চেয়ারম্যান; এবং জনাব মোহাম্মদ আব্দুল মালেক, সাবেক প্রধান প্রকৌশলী; জনাব মোহাম্মদ হাবিবুর রহমান, সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ; জনাব মাহবুব আনাম ও জনাব লুৎফুল্লাহ মাজেদ, কর্ণধার, অ্যারোনেস ইন্টারন্যাশনালের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে প্রতারণা, জাল জালিয়াতি, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিগত 15 বছরে দেশের বিভিন্ন বিমানবন্দরের উন্নয়ন কাজের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট ও আত্মসাতের অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। জনাব নসরুল হামিদ বিপু, সাবেক প্রতিমন্ত্রী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং অন্যান্যের বিরুদ্ধে সিন্ডিকেটের মাধ্যমে বিদ্যুৎ খাতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। জনাব AHM খায়রুজ্জামান লিটন, সাবেক মেয়র, রাজশাহী এবং 6টি সংসদীয় আসনের 8 সংসদ সদস্য; জনাব শাহরিয়ার আলম, সাবেক সংসদ সদস্য; জনাব ওমর ফারুক চৌধুরী, সাবেক এমপি রাজশাহী 1; জনাব ফজলে হোসেন বাদশাহ, সাবেক সংসদ সদস্য; জনাব আসাদুজ্জামান আসাদ, সাবেক সংসদ সদস্য রাজশাহী 3; জনাব আইন উদ্দিন, সাবেক এমপি রাজশাহী; জনাব এনামুল হক, সাবেক এমপি রাজশাহী 4;
জনাব আবুল কালাম আজাদ সাবেক সংসদ সদস্য রাজশাহী 4, জনাব দারা মনসুর সাবেক এমপি রাজশাহী 5-এর বিরুদ্ধে 6,000 কোটি টাকার সম্পদ ফেলে আত্মগোপনে যাওয়ার অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। জনাব দিলীপ কুমার আগরওয়াল কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ ও জনাব এনামুল হক দোলন বাংলাদেশ জুয়েলার্স সমিতির বহিষ্কৃত সাবেক সভাপতির বিরুদ্ধে সিন্ডিকেটে সোনা চোরাচালান করে আওয়ামী লীগ আমলে 1,000 কোটি টাকার মালিক হওয়ার অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অনেক ধন্যবাদ। এক সময় বন্ধু শত্রু হয়ে যায়, শত্রু বন্ধু হয়ে যায়। বর্ডার সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে আছে। বাংলাদেশে কোনো শঙ্কার কোনো কারণ নেই। বিজিবিকে অর্ডার করা হয়েছে তারা যেন কোনো সময় কোনো অবস্থায় পিঠ না দেখায়, বুকটা পিছনে দেখায়। কি হুঙ্কার দিচ্ছে এবং কি হুঙ্কার, তারাও কিন্তু কোনো যারা যেই ধরনের হুঙ্কার দিচ্ছে আমরাও কিন্তু এর চেয়ে বেশি প্রতিউত্তর দিচ্ছি। তা আমি সাংবাদিক ভাই আপনাদের কাছে আমি একটা অনুরোধ করব, ওরা মিডিয়া কিন্তু প্রচুর মিথ্যা কথা, আমি ম্যাক্সিমামই এটা কিন্তু প্রতিউত্তর আপনারা দিতে পারেন, আপনারা দিচ্ছেন, আপনারা সত্যি ঘটনা প্রকাশ করে আপনারা দিচ্ছেন। এই ক্ষেত্রে আপনাদের আরও সোচ্চার হতে হবে, আপনারা দিয়ে যাচ্ছেন, আপনারা সত্যি ঘটনা প্রকাশ করে যাচ্ছেন, এই জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা যদি আরও বেশি প্রচার করেন এটা কিন্তু আমাদের জন্য, দেশের জন্য, জাতির জন্য, জনগণের জন্য, সবার জন্য ভালো। আপনারা কিন্তু এই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন, আমি আশা করব আপনারা এটা আপনারা বজায় রাখবেন। সত্যি কথা যে সীমান্ত হত্যা কিন্তু শূন্যের কোঠা আসছে না। এই পরপর যে দুইটা হয়েছে এটা খাসিয়াদের সমস্যা, এটা কিন্তু খাসিয়া পল্লী তো ওখানে একটু সমস্যা রয়ে গেছে। এই পারও খাসিয়া আছে, ওই পারও খাসিয়া আছে, এবং এই খাসিয়ার অনেক সময় এই পার থেকে ও পারে ক্রস করে যায়, এবং নিজেদের ভিতরে একটা শত্রুতা আছে, ওইটা অনেক সময় তারা উদ্ধার করে। তারা সীমান্ত হত্যা যেন বন্ধ করে আসে, বন্ধ করে এই জন্য কিন্তু আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। সর্বাত্মক এখানে যে লাস্ট যে দুইটা হত্যা হয়েছে এই দুইটা কিন্তু বিএসএফ এর মাধ্যমে না, এটা হয়েছে লোকালদের মাধ্যমে, মানে নিজেদের ভিতরে দুই গ্রুপের অন্তকন্দ এই দুইটা ছিল। এক সময় বন্ধু শত্রু হয়ে যায়, শত্রু বন্ধু হয়ে যায়, এই স্ট্র্যাটেজি কিন্তু চলে। তা আমাদের ক্ষেত্রেও কোন সময় কোন স্ট্র্যাটেজি নিতে হবে এই সম্বন্ধে কিন্তু আমাদের সরকার সবসময় কিন্তু সজাগ আছে। ওই ধরনের কোনো কিন্তু উত্তেজনা নেই। বর্ডার সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে আছে, বর্ডার সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে আছে। কিন্তু আপনারা জানেন যে আরাকান আর্মি এবং মিয়ানমার আর্মির সাথে যে যুদ্ধে আরাকান আর্মি আমাদের যে অপোজিটের যে জায়গাগুলি ওই জায়গাটা তারা দখল করে নিছে। এখন আমাদের একটু হচ্ছে সমস্যা যে আমাদের জনের সাথে কিন্তু যোগাযোগ রাখতে হচ্ছে, আরাকান আর্মির সাথে যোগাযোগ রাখতে হচ্ছে, এবং মিয়ানমারের সরকারের সাথেও কিন্তু আমাদের যোগাযোগ রাখতে হচ্ছে। এখন যেমন ধরনের একটা পতাকা বৈঠক যদি এখন করতে হয়, মিয়ানমার সরকারের সাথে আমাদের কিন্তু পতাকা বৈঠক করার মতো কোনো জায়গা নাই, যেহেতু তারা এই পারে আসতে পারে না। এবং আরাকান আর্মির সাথে আমাদের একটা যোগাযোগ আছে, বাট তাদের সাথে তো আবার ওই ধরনের বৈঠকও তো করা একটু ডিফিকাল্ট। বাংলাদেশে কোনো শঙ্কার কোনো কারণ নেই, কোনো শঙ্কারই কোনো কারণ নেই। আপনারা সবাই জানেন যে আমাদের সেন্ট মার্টিন যেতে হলে ওদের একটা মানে জায়গা আমাদের করতে, নাফ নদীতে আমাদের দরকার পড়ে। এখন যেহেতু ওরা আমাদের বিজিবি বা কোস্টগার্ড, তাদের কিন্তু যেতে ওরা বাধা দেয় না, কিন্তু অনেক সময় বড় বড় আমাদের যে জাহাজগুলি আছে যারা নিয়ে যেতে চায়, এই সময় অনেক সময় ওরা একটু বাধা দেয়। তো এগুলোর সাথে আমাদের নেগোসিয়েশন চলছে, এবং হয়তো অচিরে এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। আমরা যে রিপোর্টটা আজকে প্রিলিমিনারি যে রিপোর্টটা আজকে সাবমিট করা হলো চিফ অ্যাডভাইজার মহোদয়ের কাছে, সেই রিপোর্টটা আমরা রিলিজ করব। আর অ্যাট দ্য সেম টাইম আমরা দুটো ভাইটাল ভিডিও পেয়েছি, যেটা থেকে আমরা ক্লু পেয়েছি যে কীভাবে আগুনের সূত্রপাত হলো, বিশেষ করে যেই জায়গা থেকে লুজ কানেকশনের কারণে হয়েছে, যেটা আমরা ধরছি যে স্পার্কের কারণে, সেই জায়গার সেই ভিডিওটা আমরা পেয়েছি। সেটার একটা ভিডিও আমরা আশা করছি যে আমরা রিলিজ করতে পারবো। এবং অ্যাট দ্য সেম টাইম একটা কুকুর, আপনারা জানেন যে একটা কুকুর মারা গিয়েছে, হ্যাঁ, সেই কুকুরটা কীভাবে মারা গেল সেটারও আমরা একটা ভিডিও পেয়েছি, আমরা ওইটাও রিলিজ করব। আপনারা দেখবেন, আমরা দেই, আপনি দেখেন
এটা আপনারা পাবেন। আর অন্যান্য বাকি তো ওনারা বললো। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে তো না? আজকে ওনারা যখন কমিটি যখন তাদের ফাইনাল রিপোর্ট দেন, স্যার পুরো 1 ঘন্টা তাদের রিপোর্টটা শুনেছেন এবং শোনার পরে পুরো টিমকে অভিনন্দন জানিয়েছেন তাদের ওয়ান্ডারফুল কাজ করার জন্য, এবং উনি তাদের কাছ থেকে লং টার্ম রিকমেন্ডেশন চেয়েছেন যাতে ফাইনাল রিপোর্টে এই রিকমেন্ডেশনগুলো থাকে, যাতে সচিবালয়ে এইরকম কোনো ফায়ার আর যেন না ঘটে এবং সেটার জন্য যত রকমের ব্যবস্থা নেওয়া যায় সেই ব্যবস্থাগুলোর জন্য আমরা নিতে পারি। সে বিষয়ে উনি সবাইকে বলেছেন এবং বিশেষজ্ঞ মণ্ডলী স্যারকে জানিয়েছেন যে না, তারা তাদের ফাইনাল রিপোর্টে এই পুরো বিষয়গুলো থাকবে। লুজ কানেকশনের কারণে ইলেকট্রিসিটি থেকে আগুনটার উৎপত্তি হয়েছে, এটা হলো প্রাথমিক আমাদের অনুসন্ধান। এবং এতে এখন পর্যন্ত কোনো রকমের অন্য কোনো ব্যক্তির কোনো সংশ্লিষ্টতা আমরা খুঁজে পাইনি। তা আমাদের যারা অন্য টিমের এক্সপার্টরা আছেন তারা তাদের অবজারভেশনগুলো এখন বলবেন। ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ আমরা ইতিমধ্যে, যেহেতু এটা একটা ক্রাইম সিন ছিল সেহেতু এর মধ্যে কাউকে প্রবেশ করতে দিইনি। ওখানে 6টা মন্ত্রণালয় কাজ করছে, ফলে এদেরকে ইন্ডিপেন্ডেন্টলি তাদের এই জিনিসগুলো করার জন্য বলা হয়েছে। আর পিডাব্লিউডির একটা টিম ইতিমধ্যে কাজ করছে ওখানে, টু ফাইন্ড আউট যে ফিজিক্যালি বিল্ডিংয়ের কী কী ক্ষতি হয়েছে আর ইন্টারনাল ক্ষতি যেগুলো হয়েছে প্রত্যেকটা মন্ত্রণালয় সেগুলো আলাদাভাবে তৈরি করা হচ্ছে। অর্থাৎ এই মুহূর্তে আমি বলতে পারবো না ঠিক কত, এটা আশা করছি হয়তো ফাইনাল রিপোর্ট যখন সাবমিট করব তখন হয়তো ইনশাআল্লাহ বলতে পারবো। আমি ফিজিক্যালি 2বার পুরো বিল্ডিংটা উঠেছি, প্রতিটা রুমে হেঁটে হেঁটে ঘুরে দেখেছি, আমরা সবাই গিয়েছি। কয়েকটা রুমে পড়েছে, কিন্তু রথি যেখানে থাকে সেখানে কিছু পড়ে নিয়ে পর্যন্ত। তারপরেও আমরা এই যে টিমকে এতদিন তো কেউ যেতে পারে নাই, আমরা এখন বলেছি যে ওনারা হয়তো কালকে বা পরশু থেকে মন্ত্রণালয়গুলো নিজেরা অডিট করা শুরু করবে। এখন এটা ক্রাইম সিন আছে, কিছু আলামতের ব্যাপার আছে, ফলে আমার মনে হয় না যে কোনো এতে অসুবিধা হবে। তবে অফকোর্স কিছু থাকতে পারে। আমি একটা সেকেন্ড বলে নিতে চাই, সরি প্লিজ। এই যে নথিগুলো রক্ষা পেয়েছে এটা কিন্তু আমাদের ফায়ার ব্রিগেডের গুণে কৃতিত্বে। আমি রিকোয়েস্ট করবো আপনাদেরকে আমাদের ফায়ার ব্রিগেডকে একটা ধন্যবাদ জানাবেন, অন্তত হাততালি দিয়ে যারা সঠিকভাবে এটাকে করতে পেরেছে। নথি নষ্ট হয়, এমন কোনো নথি নষ্ট হয়নি। একটা কথা উঠতে পারে যে এটা কি আসলে কেউ দূরের থেকে কিছু করলো না, আমরা গোয়েন্দা বইয়ে যেরকম পড়ি না, এরকম চিন্তা তো থাকেই মানুষের। ওই একটা জিনিসের জন্য কতগুলো অ্যাডভান্স টেস্ট লাগে যেগুলো আমাদের দেশে হয় না। নর্মালি এর আগে এই ধরনের সিদ্ধান্ত আমরা কোনো সময় নেই বাংলাদেশে নেওয়া হয়নি, কিন্তু আমরা মনে করেছি যে এই ক্যাপাবিলিটি আমাদের থাকা উচিত। দিনকে দিন টেকনোলজি বাড়ছে, তো আমরা যদি এর সাথে পিক আপ না করতে পারি তাহলে আমাদের জন্য অসুবিধা। অতএব আমাদের বুয়েটের বিশেষজ্ঞ দল এবং ফায়ারের থেকে কিছু কতগুলো টেস্ট সাজেস্ট করা হয়েছে। কিছু টেস্ট অলরেডি আর্মি ল্যাবে চলছে, আর কিছু আমরা সিঙ্গাপুর এবং ইন্দোনেশিয়া পাঠাবো যাতে এগুলো আসে এবং এই টেকনোলজিগুলো যেন আলটিমেটলি আমার নিজেদের ভিতরে আমরা বিল্ট ইন করতে পারি। এইটাতে আরও একটা জিনিস হচ্ছে যে একটা মেটাল কাটলে পরে কতদিন আগে কাটা হয়েছে সেটার যে টেস্টগুলো, এই টেস্টগুলো আমাদের এখন ক্যাপাবিলিটি নাই, সেগুলো ডেভেলপ করানোর চেষ্টা করব। ভিডিওর মাধ্যমে পেয়ে যেটা দেখেছি, যেটা আমরা আগের ভিডিও পাওয়ার আগে রিপোর্ট তৈরি করেছি, যেটা পুরোপুরিভাবে মিলে গেছে। আগুনের সূত্রপাতটা সময়টা 1:32 থেকে 1:39 মিনিট। আগুনের সূত্রপাতটা একটা নির্দিষ্ট সময় নয়, 7 মিনিট ধরে আস্তে আস্তে স্পার্কের মাধ্যমে যে এই জায়গাটা আগুন লাগে সেই জায়গাটা আস্তে আস্তে হটেড হয়েছে, গরম হয়েছে। প্রথম দিকে সেখান থেকে মেল্টেড ম্যাটেরিয়াল ঘষে ঘষে পড়েছে, তারপরে এটা একসময়ে ইগনিশন টেম্পারেচারে গিয়েছে, তারপরে আগুন ধরেছে। আগুন ধরার সাথে সাথে ধোঁয়া হয়েছে এবং সেখানে আগুনের ফ্লেম তৈরি হয়েছে। ফ্লেমটা ভার্টিক্যালি উপর দিকে উঠে গেছে, আর ধোঁয়াটা সচিবালয়ের বিল্ডিংয়ের একটা টানেলের এফেক্টের কারণে পশ্চিম দিক দিয়ে পূর্ব দিকে বেরিয়ে গেছে, যেটা আপাত দৃষ্টিতে মনে হয়েছে জিনিসটা 2 জায়গায়, আপাত দৃষ্টিতে দুই দিকে মনে হয়েছে। বাস্তবে সোর্স একটাই, কিন্তু
বাতাসের গতি, বিল্ডিংয়ের ডিজাইনের ভিন্নতার কারণে দুই দিকে প্রবাহিত হয়েছে এবং মোটামুটি 12 থেকে 14 মিনিটে এই মানে যে আগুনটা উৎপাদিত হয়েছে সেটা ফ্ল্যাশ ওভার হয়েছে, এটা চূড়ান্ত আগুনে রূপায়িত হয়েছে, যেটা ভার্টিক্যালি উঠে গেছে এবং যেটা নিবানো অত্যন্ত কঠিন পর্যায়ে চলে গেছে। এই যে একটা টানেল এফেক্ট এবং এই যে ফ্ল্যাশ ওভার হয়ে যাওয়া, যেই কারণে আগুনটা নিভাতে খুব কষ্টসাধ্য ছিল, সময় সাপেক্ষ ছিল। 6 তলার আগুনটা যখন ছড়িয়ে গেছে, 6 তলা না নিভিয়ে 7 তলায় যাওয়ার সুযোগ ছিল না, যার জন্য ফায়ার ব্রিগেডকে 6 তলা শেষ করেই 7 তলায় উঠতে হয়েছে নিরুপায় হয়ে। জীবনের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ভয়ে তাদেরকে জীবনের রিস্ক নিয়েই এই কাজটা করতে হয়েছে, যার ফলে বাড়তি কিছু সময় লেগেছে। ভারতের সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত মনমোহন সিং ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট সদ্য প্রয়াত জিমি কার্টারের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে ঢাকার বারিধারায় মার্কিন দূতাবাসে যান ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে তাকে স্বাগত জানান মার্কিন দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্স মেগান পল্টেন। সেখানে রাখা শোক বইয়ে সই করেন ডক্টর ইউনূস। এ সময় জিমি কার্টারের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। বলেন, কার্টার ছিলেন মানবাধিকার, গণতন্ত্র এবং শান্তির অগ্রদূত। একই দিন প্রধান উপদেষ্টার সদ্য প্রয়াত ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এদিন সকালে বারিধারায় ভারতীয় হাই কমিশনের প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা। সেখানে রাখা শোক বইতে স্বাক্ষর করেন এবং মনমোহন সিংয়ের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা। আমরা সময় বাড়িয়েছি, আমরা মোটামুটি রিপোর্টগুলো পেয়েছি। এটার সামান্য একটু বাকি আছে, আমরা আজকে এটা প্রেজেন্ট করব, চেষ্টা করব 6টার মধ্যে করার জন্য। ওটার কিছু তালিকা তৈরি করা হয়েছে, স্যাম্পল কালেক্ট করা হয়েছে, যেগুলো আজকেও কালেক্ট করা হয়েছে। আচ্ছা, হ্যাঁ, অনেকগুলো জিনিস যেগুলো এখানে করা যায় সেগুলো এখানে করেছি আমরা। আর কিছু রিপোর্ট আজকে রাত্রে এসছে, সেগুলো ফাইনাল কয়েকটা সিদ্ধান্ত তো আমাদের একসাথে বসে একত্রিত হতে হবে। সেই কাজটা করে বাকি আছে, এটুকু করে আমরা আজকে করে দেবো। আমি আশা করছি যে প্রধান উপদেষ্টার ইয়ের থেকে আমাকে বলা হয়েছিল যে একটা ব্রিফিং হবে। আমি এই মুহূর্তে আমি কথাটুকু একটা যে বিদেশের টেস্টের কথা বললাম না, শুধু ওই কারণে বললাম, বিদেশের টেস্টের কথা বললাম না, যে যেগুলো ক্যাপাসিটি নেই আমরা যাতে একেবারে যে কোনো যে জিনিসটা যাতে কোনো সন্দেহই না থাকে, সেই জন্য বিদেশের টেস্টের কথা বলেছি। আচ্ছা আচ্ছা, কিছু জিনিস আছে সেটা একটা এই কমেন্টটা করছি না আমি এখন এখন আমাকে বলেন না। আমি একটু বেশি হলে কি আপনাদের জন্য সুবিধা হতো স্যার? মানে একদিক দিয়ে এটা তো প্রেসিং একটা ব্যাপার, বুঝতে হবে যে একটা সেক্রেটারিয়েটের কয়েকটা জিনিস কাজ বন্ধ হয়ে গেছে, নিশ্চয়ই একটা প্রেসিং ব্যাপার, কিন্তু রিপোর্টটা প্রেসিং। তাড়াতাড়ি না হলে আমরা এই আমার মনে হয় না যে মানে যতটুকু একটা তো কথাই আছে যে কাজ কতক্ষণ সময় লাগবে, যতক্ষণ সময় পাওয়া যায়, তারপরে আবার একটু বেশি চাই আমরা। তো এটা একদিক দিয়ে ঠিকই আছে যাতে দ্রুত আমরা করতে পারি। এটাতে প্রেশারও এসছে এবং আমরা একসাথে ইনপুট দিয়ে করতে পেরেছি। এতটুকু এটা প্রাথমিক, আমি আপনাকে বলেছি আমরা প্রাথমিক পর্যায়ে যেটুকু করার সেটুকু করেছি বলে প্রায় শেষ পর্যায়ে আছে। প্রাথমিকের জন্য সময়টা ঠিক, আমার মনে হয় যে এটা যথেষ্ট ছিল। ফাইনালটা বিদেশ থেকে আসলে কতদিনের মধ্যে দিতে পারবেন? এইটুকু আমি বলতে পারছি না, আমার কোনো আইডিয়া নেই, টেস্টগুলোর সম্বন্ধে কোনো আইডিয়া নাই। বিদেশ পাঠাবেন কবে? আমরা একটা তো ফাইন্যান্সিয়াল ব্যাপার আছে, আমি আচ্ছা আমি তো আমরা একটা তো ফাইন্যান্সিয়াল ব্যাপার আছে, তো সেগুলো করে আমরা সম্ভব হলে এটা ডিএইচএলে পাঠাই দেবো। তো অতএব ডিএইচএলে গেলে এটা আপনারা জানেন যে 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে পৌঁছে যায়। ওদের সাথে একটু যোগাযোগে যেটুকু সময় লাগে এত, ওগুলোর ব্যাপারে ডিসিশন ইতিমধ্যে দিয়ে দেওয়া হয়েছে যে ভবনগুলো এরপরে যে পূর্ত মন্ত্রণালয় কাজ করছে তারা এতে ফুললি ফাংশনাল করা যায়। সংস্কার করে কাজ করতে পারবে বাকি 4টা? ইনশাআল্লাহ, হ্যাঁ। কতদিন লাগবে ওটা তো উপরেরটুকু কাজ করতে যেটুকু টেম্পোরারি তখন একটা হিসাব ছিল, হয়তো 3 দশক মতো লাগতে পারে।
নিচের গুলো হয়তো আরো কিছু আর ইলেকট্রিক কানেকশনসের ব্যাপার আছে। উপরে 10 দিন বলেছে, ওটা আর একটু বেশি হয়তো লাগতে পারে। এটা সব কনজেকচারের কথা হবে, সব কনজেকচারের কথা হবে, আমার চাপায় দিয়ে আমার বলেন না। আমাদের এই জুলাই গণ অভ্যুত্থানের পরে এই অভ্যুত্থানকে অনেকে মেনে নিতে পারে না, সেজন্য সচিবালয়ে, পুলিশে, বিচার বিভাগে বিভিন্ন সময় আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলে। আমরা আপনাদেরকে বলতে চাই, অতীতে ছিল সতীদাহ প্রথা, এখন আমরা দেখছি নদীদাহ প্রথা। যারা সচিবালয়ে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, আপনাদেরকে বলতে চাই, আপনারা রিয়েলিটি মাইনা নেন। আপনাদের আম্মু আর দেশে ফিরবে না। আমরা যাকে সীমান্তের উপরে পাঠিয়েছি, এই খুনি হাসিনা দেশে পুনর্বাসন হবে না। প্রিয় দেশবাসী, আপনারা জানেন গত 16 বছর এই ফ্যাসিবাদী সরকার খুনি হাসিনা প্রত্যেকটি রাজনীতি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলমের বাসা থেকে বিপুল পরিমাণ টাকা পাওয়া গেছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়ায়। সোশ্যাল মিডিয়ায় এমন দাবি তুলে একাধিক পোস্ট ও ভিডিও শেয়ার করা হয়। সেখানে দাবি করা হয় সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহর বাসা থেকে যথাক্রমে 100 ও 200 কোটি টাকা পাওয়া গেছে। আসলে কি তাই? এ নিয়ে কি বলছে ফ্যাক্ট চেক, জানাচ্ছেন এসআই রাজ। আমাদেরকে কেউ দাবায় রাখতে পারবে না। চতুর্দিক থেকে ষড়যন্ত্র করা হচ্ছে। সার্জিসের বাসায় 200 কোটি টাকা পাওয়া গিয়েছে, হাসনাতের বাসায় 100 কোটি টাকা পাওয়া গিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গত অক্টোবর থেকে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহকে নিয়ে একাধিক পোস্ট ও ভিডিও শেয়ার করা হয়েছে। সেখানে দাবি করা হয়েছে সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহর বাসা থেকে যথাক্রমে 100 ও 200 কোটি টাকা পাওয়া গেছে। এমন দাবিতে ফেসবুকে একাধিক পোস্ট শেয়ার করা হয়েছে। সেই সঙ্গে স্বাধীন বাংলাদেশ 24/7 নামের একটি ওয়েবসাইটেও এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। তবে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহর বাড়িতে 200 ও 100 কোটি টাকা পাওয়ার তথ্যটি সঠিক নয়, বরং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ তরিকুল ইসলামের দেয়া একটি বক্তব্যের খণ্ডিত অংশ প্রচার করে আলোচিত ভুয়া দাবিটি উপস্থাপন করা হয়েছে। দেশি পাকা টমেটো আর সিক্রেট বিপুল পরিমাণ টাকা উদ্ধারের দাবিতে প্রচারিত ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, ভিডিওতে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, আমাদের কেউ দাবায় রাখতে পারবে না, চতুর্দিক থেকে ষড়যন্ত্র করা হচ্ছে। যে অবিশ্বাসের রাজনীতি শুরু করা হয়েছে, সেই রাজনীতির দিকে আমাদের সচেতন থাকতে হবে। এছাড়াও সেই ব্যক্তিকে অন্তর্বর্তী সরকারকে নিয়েও নানা সমালোচনা করতে দেখা যায়। আমাদেরকে কেউ দাবায় রাখতে পারবে না। চতুর্দিক থেকে ষড়যন্ত্র করা হচ্ছে। সার্জিসের বাসায় 200 কোটি টাকা পাওয়া গিয়েছে, হাসনাতের বাসায় 100 কোটি টাকা পাওয়া গিয়েছে। যে অবিশ্বাসের রাজনীতি শুরু করা হয়েছে, সেই রাজনীতির দিকে আমাদের সচেতন থাকতে হবে। আপনাদেরকে বুঝতে হবে, অভ্যুত্থানের যারা নেতৃত্ব দিয়েছে তাদের শক্ত নৈতিক মানদণ্ড না থাকলে তারা কখনো এই অভ্যুত্থানের নেতৃত্ব দিতে পারতো না। পরবর্তীতে বিষয়টি নিয়ে অনুসন্ধানে মোহাম্মদ তরিকুল ইসলাম নামের একটি ভেরিফাইড ফেসবুক পেজ পাওয়া যায়, যেখানে গত 19 অক্টোবর অবিলম্বে হত্যাকারী খুনিদের গ্রেপ্তার করে বিচার নিশ্চিত করতে হবে শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। ওই ভিডিওর 9 মিনিট থেকে 9 মিনিট 42 সেকেন্ড পর্যন্ত অংশের সঙ্গে আলোচিত ভিডিওটির হুবহু মিল পাওয়া গেছে।
অনুসন্ধানে আরও জানা যায়, বক্তব্য দেয়া ওই ব্যক্তি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ তরিকুল ইসলাম। সেই ভিডিওতে 9 মিনিট থেকে তাকে বলতে শোনা যায়, ফ্যাসিবাদদের বিরুদ্ধে এই লড়াই শেষ হওয়া পর্যন্ত আমাদের কেউ দাবায়ে রাখতে পারবে না। চতুর্দিকে ষড়যন্ত্রের রাজনীতি শুরু হয়েছে। সার্জিসের বাসায় 200 কোটি টাকা পাওয়া গিয়েছে, হাসনাতের বাসায় 100 কোটি টাকা পাওয়া গিয়েছে। অবিশ্বাসের রাজনীতি শুরু করা হয়েছে। এমন রাজনীতির বিরুদ্ধে আমাদেরকে সচেতন থাকতে হবে। আমাদেরকে বুঝতে হবে, এই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে তাদের শক্ত নৈতিক মানদণ্ড না থাকলে তারা কখনোই এই অভ্যুত্থানে নেতৃত্ব দিতে পারত না। আপনারা বিশ্বাস রাখুন, আপনারা ভরসা রাখুন, এই ফ্যাসিবাদ বিরোধের লড়াই শেষ হওয়ার আগ পর্যন্ত আমরা রাজপথে আছি এবং থাকবো ইনশাআল্লাহ। তরিকুলের এমন বক্তব্যে একথা